নিতে চাই, মেক্সিকোয় সৈন্য পাঠাবো, মেক্সিকোর মধ্যে সৈন্য পাঠিয়ে আমি হচ্ছে অপারেশন চালাবো, আমরা বলছি আমেরিকা তুমি এটা পারবা না। এখন মেক্সিকোর সাথে আমেরিকা সরাসরি যুদ্ধে যাবে? এখন আমেরিকার বর্তমান যে পলিসি সেটা হচ্ছে যুদ্ধে যাওয়া না, সে শক্তি প্রয়োগ করে যুদ্ধের বাইরে নিজেরটা অর্জন করতে চায়। যেমন আমেরিকার রাষ্ট্রপতি বলছে যে আমাদের পরবর্তী টার্গেট ফিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড, পরবর্তী টার্গেট গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনে বর্তমানে। এখন ডেনমার্ক গ্রিনল্যান্ড বলছে যে দেখো আমরা হচ্ছে বন্ধু বন্ধু, আমরা হচ্ছে ভাই ভাই, আমরা হচ্ছে পশ্চিমা ভাই, আমাদের মধ্যে যুদ্ধ নাই, আসো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করি। ট্রাম্প বলছে আসো আলোচনার মাধ্যমে সমাধান করি, আলোচনার মাধ্যমে ছাইড়া দাও, নাইলে আমি জোর করে নেব। তাদের কথা হচ্ছে এটা তো আলোচনার মাধ্যমে সমাধান না, আলোচনার মাধ্যমে সমাধান হচ্ছে তোমার যদি লিগ্যাল ওয়েতে কিছু চাওয়ার থাকে চাও, আমিও লিগ্যাল ওয়েতে তোমাকে দেব, কিন্তু তুমি জোর করে ইলিগাল ভাবে সেনাবাহিনী পাঠিয়ে সরকার প্রধানকে উঠিয়ে নিয়ে করবা, এটা তো হয় না। বলছে এই ধরনের কোনো ফাইজলামি কথাবার্তা নাই, আমি যেটা চাই সেটা দিতে হবে। এখন এই যে ইউরোপ পুরো এখন আছে একটা হচ্ছে দোটানার মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে ইউরোপ থেকে পুরো ইউরোপ নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পরে বলছে যে আসলে তো নিকোলাস মাদুরো একজন ব্যক্তি, সে ইউরোপের সাথে পশ্চিমাদের সাথে তাল মিলায় নাই, সে তাল মিলিয়েছে হচ্ছে রাশিয়ার সাথে, চীনের সাথে, সুতরাং আমেরিকা তাকে ধরে নিয়ে গেছে, এটা একেবারে খারাপ করে নাই, এরকম একটা ব্যাপার, একেবারে খারাপ করে নাই। তারপরে আমরা এখন চাই আসলে সেখানে বড় ধরনের সংঘাত যেন না হোক, ভেনেজুয়েলা সেখানে কোনো ধরনের হচ্ছে উচ্চবাচ্য যেন না করে, এরকম একটা ব্যাপার। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যখন এই রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো, রাশিয়ার সেখানে অনেকগুলো কথা ছিল যে ইউক্রেন থেকে সন্ত্রাসী গ্রুপ রাশিয়ার উপর আক্রমণ করছে, ইউক্রেনে থাকা রুশদের উপরে, রুশ জনগণের উপরে তারা আক্রমণ করছে, তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে, এবং সেটাকে দেখিয়ে রাশিয়া যখন ইউক্রেনের মধ্যে সেনাবাহিনী পাঠালো তখন বললেন যে একটা স্বাধীন সার্বভৌম দেশে বাইরের থেকে কেউ গিয়ে সেনাবাহিনী পাঠিয়ে কোনো ধরনের ক্ষমতা প্রয়োগ করবে, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি বললেন এখন আমেরিকা বাইরের থেকে সেনাবাহিনী পাঠিয়ে তারপরে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে গেল, আপনি এটাকে নিন্দা করেন কিনা, এটার বিরুদ্ধে দাঁড়াবেন কিনা? সেগুলো না না, দুইটা তো এক না। কেন দুইটা এক না? কারণ হচ্ছে ভেনেজুয়েলার ওখানে একজন ডিক্টেটর, ওখানে একজন হচ্ছে এমন একজন ব্যক্তি যে আমাদের সাথে কোনো লিয়াজও করে না। আরে ডিক্টেটর, সে নির্বাচন করেছে, এর আগে নির্বাচন হয়েছে, নির্বাচনে জয়লাভ করেছে, ডিক্টেটর বলেন কিসের ভিত্তিতে? বলে না, তারপরে হচ্ছে ভেনেজুয়েলার বিষয়টা এখনো আমাদের সামনে স্পষ্ট না, এটা নিয়ে আমাদের একটু স্টাডি করতে হবে, দেখতে হবে, সবকিছু ক্লিয়ার না, এখনো অনেক ধোঁয়াশা আছে। বলে যে কি ধোঁয়াশা আছে? রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমেরিকা ছবি দিয়েছে, ভিডিও দিয়েছে, আমেরিকার রাষ্ট্রপতি ছবি দিয়েছে, ভিডিও করেছে, সরাসরি বলেছে। এরপরে আপনার আর কি দেখা বাকি আছে যে আপনি বলতে পারেন না যে হচ্ছে আমি এটাকে নিন্দা জানাই, অথবা এটা অন্য একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে আক্রমণ? না, এটা বলার এখনো সময় আসে নাই। তো এই যে ইউরোপের দ্বিমুখী অবস্থান, এই দ্বিমুখী অবস্থান আমেরিকাকে বড় একটা সুযোগ করে দিচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে সে যদি এখন গ্রিনল্যান্ডকে দখল করে নেয়, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে যদি তুলে নেয়, ইউরোপ কি বলতে পারবে এই আমেরিকা তুমি অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে করছো? আমেরিকা বলবে আমি যখন ভেনেজুয়েলাটা নিয়েছিলাম তখন তোমরা আমার সাপোর্ট দিছো, এটা সাপোর্ট দাও, নাইলে কিন্তু খবর আছে। এরকম একটা অবস্থা বর্তমানে। এই যে চারটা দেশ, ভেনেজুয়েলা, কিউবা, এই ভেনেজুয়েলার পরে কিউবা, কলম্বিয়া, মেক্সিকো আর হচ্ছে গ্রিনল্যান্ড, এরা এখন ব্যাপক পরিমাণে টেনশনে আছে। আমেরিকা এরপরে কি করবে? কারণ আমেরিকা এই মাদুরোকে নিয়ে যে সে এটাকে সফল হিসাবে দেখাচ্ছে, তার সফলতা হিসাবে দেখাচ্ছে। কারণ হচ্ছে এই ক্ষেত্রে সে কোনো জায়গা থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো প্রতিবন্ধকতার শিকার হয়নি, এমনকি বড় ধরনের কোনো মানে বিবৃতিও আসেনি কোনো দেশ থেকে, না চীন থেকে, না রাশিয়া থেকে, শুধুমাত্র কিউবা এবং কলম্বিয়া থেকে আসছে। কিউবা কলম্বিয়াতে এমনিতেই টার্গেট আছে, সে বড় ধরনের বিবৃতি দিলেই কি আর না দিলেই কি। এখন আমেরিকা এটাকে ব্যাপকভাবে ঢোল ডুম্বুরা বাজিয়ে তারপরে হচ্ছে প্রচার করছে। কেন প্রচার করছে? কারণ সে আরো যেই
সমস্ত দেশ থেকে এই ধরনের খাজনা আদায় করতে চায় সেই সমস্ত দেশের কাছে সে বার্তা দিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার এই যে বিদেশে মানে আমেরিকার যে সাম্রাজ্যবাদী নীতি বা আমেরিকার যে দখলদার নীতি, এটাকে সবচেয়ে বেশি যে প্রমোট করে যেই সিনেটর লিন্ডসে গ্রাহাম, এই দুজন গতকালকে আমেরিকায় ট্রাম্পের বিমানে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছে। আমেরিকার সাংবাদিকরা এইখানে এসে না কোনো ডেমোক্রেসি, না কোনো ফ্রিডম, না কোনো রাষ্ট্র স্বাধীনতা, না কোনো সার্বভৌমত্ব, না কোনো কিছু, যখন ইউক্রেনে এ ধরনের ঘটনা ঘটেছে তারা সব প্রশ্নগুলো সামনে নিয়ে এসেছিল, কিন্তু ভেনেজুয়েলায় এই ঘটনা ঘটার পরে তাদের এই ধরনের কোনো প্রশ্ন সামনে আসে নাই। শুধু তাই না, আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট 3 দিন 4 দিন আগে থেকে তাদের কাছে পুরো তথ্য এসেছে যে ভেনেজুয়েলায় আমেরিকা আক্রমণ করবে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে, সেটার তথ্য ডাটা সব এসেছে, তারা খবর করে নাই। কেন খবর করে নাই? তাদের এটার কারণ হচ্ছে যে তাদের জাতীয় নিরাপত্তা প্রশ্নে যথেষ্ট পরিমাণে গোপন তথ্য এই পত্রিকা দুটোর হাতে আসার পরেও তারা খবর করে নাই। আপনি যদি আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য আপনার আমার হাতে আসে এবং ওই পত্রিকা দুইটা যদি জানে যে আপনার কাছে আসছে, আপনাকে ফোর্স করে খবর করাবে, তখন আপনাকে এটাকে সাংবাদিকতার বিভিন্ন ধরনের ফ্রেমে ঢুকিয়ে তারপরে বলবে যে এটাকে নিউজ করো। আর কোনো কারণে যদি আপনি না করেন তাহলে বলবে কি আপনি হচ্ছেন রাষ্ট্রের ল্যাসপেন্সার, আপনি হচ্ছেন রাষ্ট্রের পাঁচাটা কুকুর, আপনি তো সাংবাদিকই না, আপনি নিজের রাষ্ট্রের জন্য এটা করতে পারছেন না। নিজের রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রীয় জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি আপনার কাছে কোনো তথ্য আসেও সেটা আপনি প্রচার করছেন না, এটা সে শিখায় না। সে নিজে এটা করে কিন্তু আপনাকে শিখাবে না। দেখুন, ফ্রান্সের প্রেসিডেন্টের ওয়াইফকে নিয়ে কয়েকজন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেছিল, বিভিন্ন ধরনের কথাবার্তা শেয়ার করেছে যে সে হচ্ছে নারী না, সে পুরুষ, এই ধরনের ব্যাপার। এটাকে নিয়ে ফ্রেঞ্চ মিডিয়া কি করেছে, যারা এই জিনিসটা শেয়ার করেছে তাদেরকে ব্যাপক পরিমাণে হচ্ছে মানে সাইবার ক্রাইমের অধীনে নিয়ে তাদের বিরুদ্ধে কেস হয়েছে, গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে, তাদের বিচার চলছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতির ওয়াইফকে নিয়ে আপনি ইনসাল্টিং পোস্ট করেছেন। তুরস্কে যদি রাষ্ট্রপতিকে নিয়ে ইনসাল্টিং পোস্ট করা হয়, রাষ্ট্রপতির মাকে যদি বিভিন্ন ধরনের মুখে আনা যায় না এরকম ভাষায় গালি দেয়া হয় এবং সে কারণে যদি তাকে গ্রেফতার করা হয়, ফ্রান্সের এএফপি কিরকম খবর করবে জানেন? বিশাল হেডলাইন দিয়ে বলবে কি যে এরদোগানকে অনলাইনে সমালোচনা করায় যুবক গ্রেফতার, শিশু গ্রেফতার, 18 বছর 17 বছর 364 দিন হলে বলবে শিশু গ্রেফতার। অথবা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদেরকে যদি এমন সব গালি দেয়া হয় যেটার মধ্যে ধরেন সব ধরনের মানে একেবারে অশ্লীল অশ্রাব্য শব্দ আছে, সেটার কারণে যদি তাকে আপনি জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন, কি বলবে? বাক স্বাধীনতার উপরে হুমকি। তার বাক স্বাধীনতা হচ্ছে কোন জায়গা পর্যন্ত? তার নিজের লোককে বা নিজে যেই জিনিসটাকে হচ্ছে পুত পবিত্র মনে করে সেটাকে যদি আপনি কোনো টাচ করেন সেখানে বাক স্বাধীনতা। রাষ্ট্রপতির ওয়াইফকে নিয়ে দুইটা কথা বললে যদি সেটা বাক স্বাধীনতায় পড়ে, একটা ধর্মের সর্বোচ্চ ব্যক্তি নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয় সেটা কেন বাক স্বাধীনতায়? সেটা কেন হচ্ছে সেটা নিয়ে সংবাদপত্রের বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধে কিছু বলা যায় না? তো এই হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের বর্তমান অবস্থা। এই যে ধরুন ট্রাম্পের সাথে আধা ঘন্টা সবগুলো মিডিয়া কথা বললো, একটা মিডিয়া প্রশ্ন করে নাই যে আপনি অন্য একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে আক্রমণটা করলেন এটার জন্য আপনার বিচার হওয়া উচিত কিনা। করে নাই, করতে পারবে না। যাই হোক, এখন এই যে ট্রাম্প এবং তার এই লিন্ডসে গ্রাহাম, এরা কি করেছে? এরা একটা ক্যাপ পরেছে, যেই ক্যাপটায় লেখা ছিল মেক ইরান গ্রেট অ্যাগেইন। এবং এই লিন্ডসে গ্রাহাম সে বলেছে যে আমি আশা করি ভেনেজুয়েলার মতো করেই ইরানকেও আমেরিকা মুক্ত করবে, স্বাধীন করবে।
ঠিক একই সময়ে এই কথা বলার কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে আহ, ইসরায়েলের ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী সে একটা পোস্ট শেয়ার করেছে টুইটারে। সেই পোস্টে আছে কি, এই যে টাইমের সময়ের কাটডাউন আছে না, মানে সময় পিছনে যায়, মানে ধরুন 12টা বাজতে আর কয়েক সেকেন্ড বাকি, 12টা 11টা 45 মিনিট, 11টা 46 মিনিট, এই যে সময়ের কাউন্টডাউন হচ্ছে না, সেরকম একটা জিনিস শেয়ার করে তারপর বলছে কি, সে লিখেছে টিকটাক 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 ইরান আমরা আসতেছি, তোমার টাইম শেষ। ইরানে আপনারা জানবেন গত কয়েকদিন ধরে ব্যাপক পরিমাণে বিক্ষোভ হচ্ছে, এবং এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে, এই বিক্ষোভে সব ধরনের সাপোর্ট দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। এবং ইসরায়েল এই যে ভেনেজুয়েলাকে আমেরিকা তুলে নিল বা কিডন্যাপ করলো, ইসরায়েল এটা নিয়ে এখন ইরানকে হুমকি দিচ্ছে, এই ইরান, এই খামেনি, তোমার এখন সাবধান হয়ে যাওয়া দরকার। শুধু সাবধান না, তুমি যতই যাই করো কাজ হবে না। দেখো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমরা, মানে আমেরিকা কিভাবে তুলে নিয়েছে, এবার তোমার পালা। মানে যে যেখান থেকে এই ঘটনাকে এখন পারছে ব্যবহার করে অন্যের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এবং এটার মাধ্যমে এখন যেই পরিস্থিতি, আমার কাছে যেটা মনে হচ্ছে, বিশ্ব এখন অরাজক এক পরিস্থিতির মধ্যে যাচ্ছে, এবং এই অরাজক পরিস্থিতিতে যে যেখান থেকে এখন সবাই হচ্ছে কুকুরের মতো খাবলা মারবে। দেখবেন বিভিন্ন জায়গায়, ইউরোপেও এটা হবে, কুকুরের মতো খাবলা মারবে। যেমন বলকান অঞ্চলে কি সার্বিয়া এবং কসোভোর মধ্যে বহুদিন ধরে সমস্যা। সার্বিয়া আজকে বলছে যে কসোভোর সাথে অমুক চুক্তি সমুক চুক্তি এগুলো সব আমি ছিঁড়ে ফেললাম। মানে কি, মানে কি? ইউরোপে এই যে এখন যে পরিস্থিতি, যদি ধরুন এই গ্রিনল্যান্ডকে আমেরিকা এভাবে করেই হচ্ছে গ্রাস করে নেয়। ইউরোপে আরো অনেক ছোট ছোট দেশ আছে, এক দেশ বলে এটা হচ্ছে আমার, ওই দেশ বলে এই জায়গাটা হচ্ছে আমার। এখন ইউরোপ ইউনিয়নের কারণে এই সমস্ত কথা সামনে আসে না, কিন্তু এরকম অনেকগুলো ঝামেলা আছে বিভিন্ন দেশে। ইউরোপ থেকে সবচেয়ে বড় যে বক্তব্যটা এই ঘটনাগুলো নিয়ে এসেছেন, সেটা হচ্ছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলছেন যে দেখো, আজকে যে ঘটনা, যে কাজ আমেরিকা করলো, এটার বিরুদ্ধে ইউরোপের কেউ কথা বলছে না, শুধুমাত্র রবার্ট ফিকো আর হচ্ছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তাদের কথা হচ্ছে আমেরিকা যে কাজ করছে, এই কাজের পিছনে শুধুমাত্র ট্রাম্প একাই নয়, ইউরোপও দায়ী, কারণ ইউরোপ তার ল্যাসপেন্সারি করছে। এখন রবার্ট ফিকোর কথা হচ্ছে যে বর্তমানে এখন যারা সুপার পাওয়ার, তারা যা ইচ্ছা তাই করছে। আমেরিকা যেই রীতি শুরু করেছে, এই রীতি এখন দেখে যদি চীন তাইওয়ানকে গ্রাস করে, তাইওয়ানের রাষ্ট্রপ্রধানকে যদি চীন তুলে নিয়ে যায়, আমেরিকা কিছু বলতে পারবে? চীন বলবে যার শক্তি কি বলে, এই রাইট ইজ মাইট, নাকি মাইট ইজ রাইট, যাই হোক আর কি, শক্তি যার, কথা তার, আইন তার। তুমি তো এটা দেখিয়েছো। এখন যদি চীন এটা করে, কি করবে আমেরিকা? কি করবে ওইখানে? জাপান আর হচ্ছে দক্ষিণ কোরিয়া কি করবে? কিছু করার নাই। একই জিনিস এখন মধ্যপ্রাচ্যে হবে। মধ্যপ্রাচ্য থেকে এই এদিকে ভারত বলতেছে, মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরব এখন সাপে নেউল অবস্থা। আপনি যদি সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরবের নীতি নির্ধারকদের অবস্থা দেখেন, এখন তারা এখন সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে একে অপরের, ইয়েমেনকে নিয়ে। শুধু ইয়েমেনকে নিয়ে না, আরো অনেকগুলো ঘটনা নিয়ে। কি কারণে? কারণ হচ্ছে ইসরায়েল এখানে এতদিন পর্যন্ত দেখিয়েছে যে যার শক্তি যার, সবকিছু তার। তো সংযুক্ত আরব আমিরাত বলছে যে শক্তি তো আমার, এতদিন পর্যন্ত অর্থ দিয়েছি আমি, অস্ত্র দিয়েছি আমি এই সমস্ত দেশকে, শক্তি তো আমার, আমি যা করবো তাই। সৌদি আরব বলছে যে মধ্যপ্রাচ্যে বড় ভাই হচ্ছে আমি, শক্তি তোমার, মানে লাগছে সংঘাত। এখন এই যে ইয়েমেনে কি হলো কয়েকদিন আগে, ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত পন্থীরা সৌদি পন্থীদেরকে তাড়িয়ে পুরো ইয়েমেনের অর্ধেক 3/2 দখল করে নিল। সৌদি আরব সেখানে কড়া কয়েকটা বক্তব্য দিল এবং কয়েকটা বোমা টোমা মারলো, বললো যে ইয়েমেন পন্থীরা, তো এই সংযুক্ত আরব আমিরাত পন্থীরা, আমার সাপোর্টারদের জায়গা ছেড়ে দাও। তারা জায়গা ছেড়ে দিল, পুরোপুরি ছাড়ে নাই যদিও, ছেড়ে দেওয়ার কথা বললো। সংযুক্ত আরব আমিরাত বললো যে আমি এর মধ্যে নাই। কিন্তু সৌদি আরব জানে যে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে একত্র হয়ে ইসরায়েলের সাপোর্ট নিয়ে এই ধরনের যা ইচ্ছে তাই করছে, কারণ আমেরিকা এই পথগুলো দেখাচ্ছে। এখন সৌদি আরব
কাতার, তারপরে হচ্ছে মিশর, এরা একত্রে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল জোটের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছে। আজকে একটা খবর দেখলাম যে ইসরায়েল সোমালিল্যান্ডকে যে স্বীকৃতি দিয়েছে, এটার পরে সৌদি আরব সোমালিয়ার একটা পোর্টে সে সামরিক ঘাঁটি গড়বে, এরকম কিছু কথাবার্তা, এবং এটা নিয়ে খুব সম্ভবত তুরস্কের সাথে একটা বোঝাপড়া চলছে। সোমালিয়াতে সৌদি আরব ঘাঁটি করবে, সোমালিল্যান্ডে সংযুক্ত আরব আমিরাত ঘাঁটি করছে। একই সাথে সংযুক্ত আরব আমিরাত এরকমও কিছু খবর আসছে, আমি এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হতে পারিনি, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল ইয়েমেন সৌদি সীমান্তে কিছু সৈন্য জমা করেছে, এরকম কিছু খবর। ইয়েমেন সৌদি সীমান্তে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সৈন্য জমা করেছে। আজকে দেখলাম তুরস্কের রাষ্ট্রপতি সৌদি আরবের সাথে এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা বলছে, এটা নিয়ে আলোচনা চলছে। এখন এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের যে সমস্ত নীতি নির্ধারকরা আছে, তারা সৌদি আরবকে বিভিন্নভাবে দোষ দিচ্ছে যে এতদিন পর্যন্ত তুমি বড় ভাইগিরি করেছো, এখন বড় ভাইগিরির দিন শেষ, এখন আর বড় ভাইগিরির দিন নাই, কারণ আমেরিকা তোমাকে নিয়ে বড় ভাইগিরি করিয়েছিল। আমেরিকা এখন এই অঞ্চল থেকে চলে গিয়ে সে এখন ল্যাটিন আমেরিকা নিয়ে ঝামেলায় আছে। এই অঞ্চলে বড় ভাই হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলের সাথে এই অঞ্চলে এখন বড় ভাই হচ্ছি আমি। এটাকে ব্যবহার করে হয়তো ইসরায়েল ইরানের উপরে একটা আক্রমণ খেলা খেলতে পারে, এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। আর শুধু তাই না, এই অঞ্চলে এখন এই সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের সংঘাত যদি আরো বড় হয়, অনেক আগে বলেছি যে সংযুক্ত আরব আমিরাত সৌদি সংঘাত যদি না থামে, তাহলে এটা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী একটা সমস্যায় ফেলবে এই অঞ্চলকে। এখন সেটাই দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরব দুটো জোট করতে যাচ্ছে, মানে দুটো ভিন্ন জোট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমিরাত ইসরায়েলি জোট, আর একটা হচ্ছে সৌদি মিশরি জোট, এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন জায়গায় যেই ধরনের ঘটনাগুলো ঘটছে, এতে মনে হচ্ছে যে 2026 সালে সারা বিশ্বের প্রায় সব এলাকাগুলোতে মানচিত্র নতুন করে হয়তো আঁকা হতে পারে। আর সেই মানচিত্রে গাজা ভূখণ্ড কোন জায়গায় থাকবে? এই পরিস্থিতির মধ্যে গাজা ভূখণ্ড নিয়ে কে চিন্তা করবে, কে চিন্তা করছে? এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতি মোটামুটি হচ্ছে। যতটুকু বলার চেষ্টা করলাম যে কোথায় কি ঘটছে না ঘটছে, এর বাইরেও আরো অনেকগুলো ঘটনা আছে, আরো অনেকগুলো বক্তব্য মন্তব্য আছে, সেগুলো কি বলবো, সেগুলো হচ্ছে সব বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন ধরুন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছে যে গ্রিনল্যান্ড হচ্ছে গ্রিনল্যান্ডের লোকদের, আমেরিকার সেখানে কিছু বলার নাই, এটা হচ্ছে ডেনমার্কের একটা অংশ। আবার সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছে যে আমেরিকা চাইলে ভেনেজুয়েলার থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসতে পারে, ভেনেজুয়েলার তেল গ্যাস নিতে পারে ভেনেজুয়েলা, সেখানে সে ভেনেজুয়েলাকে পরিচালনা করতে পারে। এরকম একটা অবস্থা, দুমুখী অবস্থা এখন সবার।